আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর বাংলার 1 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 1 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1-এর 1 নম্বর কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক, এটা হবে ঘ নাম্বার। দেখো অজিত দত্ত। তারপরে দেখো 2 নম্বর গণেশের মেজ ছেলের বয়স 171 বছর। 3 নম্বর দেখো মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, কার লেখা? বাইরনের লেখা। 4 নম্বর দেখো ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল শান্তিনিকেতন। 5 নম্বর দেখো দারোগা শব্দটি তুর্কি শব্দ। তারপরে দেখো 2-এর 1 নাম্বার মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে? 51 পেজ, দেখো 10.8 এখান থেকে পড়বে। তারপরে দেখো 2-এর 2 মিনারিকা কাকে বলে? পেজ নাম্বার 67 1.4 দেখো এখানে পেয়ে যাবে। এখানে মিনারেটও পাবে এবং মিনারেট বা মিনারিকাও পাবে আর মিনারও পাবে। এখানে দেখো মোচা বা শাখের মতো ঊর্ধ্বমুখী অবনত চূড়াকে বলে মিনারেট বা মিনারিকা। আর মিনারের সঙ্গে মিনারেট বা মিনারিকার মূল পার্থক্য হচ্ছে চূড়ার উচ্চতার ক্ষেত্রে, অর্থাৎ মিনারেট মিনারের চেয়ে অনেক ছোট হয়। মিনারেট মিনারের চেয়ে অনেক ছোট হয়। তারপর দেখো 2-এর 3 গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন? এটা পাঠ্য বই 9 নম্বর পেজে আছে, একটুখানি দেখে নেবে। দেখো এখানে পাঠ্য বই 9 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো গণেশ অবাক এবং খুশি দুই হলো। তার কারণ গণেশ যখন কবিতা লিখছিল দেশকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য, তখন একজন পুলিশম্যান আসে তার সেই কবিতা লেখা দেখে, এবং তারপরে আস্তে আস্তে পুলিশম্যানের পরে পুলিশম্যানের ওয়াইফ অর্থাৎ স্ত্রীকে নিয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে তার মাকেও নিয়ে আসে এবং গণেশের কাছে এসে বলে যে তার মা এবং তার ওয়াইফ দুজনেই কবিতা শুনতে চায়। তো এই কথা শুনে গণেশ অবাক এবং খুশি দুইই হলো। তারপরে 2-এর 4 দেখো পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তিটি কোন কবির? মদনমোহন তর্কালঙ্কার নামক কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? প্রভাত বর্ণন কবিতা থেকে নেওয়া হয়েছে। 2-এর 5 দেখো মেয়েদের একটু লজ্জা থাকা ভালো, কে কাকে এ কথা বলেছে? আয়া তোতাকে এ কথা বলেছে। তারপর দেখো 3-এর 1 নাম্বার গণেশ হো হো করে হেসে উঠে বলল, গণেশ কি বলেছিল এবং তার এইভাবে হেসে ওঠার কারণ কি? কারণ কি এই হাসার জন্য সে কি পরিকল্পনা করেছিল? দেখো এটা পাঠ্য বই 9 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো গণেশ হো হো করে হেসে উঠে বলল, যাহ তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। আর গণেশের হেসে ওঠার কারণও এই 9 নম্বর পেজেই পেয়ে যাবে। দেখো ওই 1 সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, বা তুমি বলতে পারো যখন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন এবং গণেশের ডেরায় এ আপনি কী কাণ্ড করেছেন, পৃথিবী যে উচ্ছন্নে গেলে এরকম তাকে বলছিল, গণেশকে বলছিল, লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্ষ করছে, হিজিবিজি সব ছবি আঁকছে, তখনই ঠিক গণেশ হো হো করে হেসে উঠে বলল, যা তাহলে ভয় নেই, দুনিয়াটা এবার বেঁচে যাবে। আর হাসার জন্য তিনি যে পরিকল্পনা করেছিলেন সেটা দেখো 2.4 18 পেজের 2.4। এই কোশ্চেনের অ্যান্সারটা যদি পড়ো তাহলে হয়ে যাবে এই পর্যন্ত। কারণ তিনি এখানে পাবে এটাই যে এখানে তিনি যে যুগ চলছিল, যে সমাজটা যেভাবে চলছিল তার ঠিক উল্টো পথে হেঁটে কবিতা গান এই সমস্ত চর্চা করে যুগের বিরুদ্ধ কাজ করে তিনি সবাইকে কী করলেন, তাক লাগিয়ে দিলেন এবং তিনি পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা করলেন। কারণ এই সুকুমার শিল্প ছাড়া কেউ বাঁচতে পারে না, গান নাচ গান এইসব ছাড়া কেউ বাঁচতে পারে না। তো গণেশ সেই বিরুদ্ধ পথে হেঁটে সমাজকে বাঁচালো। তারপরে দেখো 4-এর 1 নাম্বার, 4-এর 1 নাম্বার নয়, দেখো 3-এর 2 নাম্বার রঙের প্রয়োজনও ছিল, শিল্পী রামকিঙ্কর বেজের ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে মিটত? 44 পেজের 4.1 এই পর্যন্ত রঙের প্রয়োজন কিভাবে মিটত। তারপরে আছে দেখো তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন, তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন, চলো দেখাই। পাঠ্য বই 24 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো অয়েল পেন্টিং তখন শান্তিনিকেতনের কেউ করতেন না, রামকিঙ্কর বেজ প্রথম শুরু করে। দোকানে গিয়ে তিনি বলেন যে অয়েল পেন্টিং করব, কী রঙ আছে, কিভাবে করতে হয় দেখান। তার দোকানদার দেখালো এই তুলি আর এই যে টিউবে রঙ আর এই পাত্রে তেল আছে, একবার ডুবিয়ে নিয়ে রঙ করুন, ব্যাস অয়েল পেন্টিং শেখা হয়ে গেল। তাই
শুনে রামকিঙ্কর বেজের অয়েল পেন্টিং শেখা হয়ে গেল। তারপরে দেখো 4-এর 1 নাম্বার, বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মনের যে আক্ষেপ ধরা পড়েছে তার নিজের ভাষায় লেখো। 30 পেজের 2 নাম্বার কোশ্চেন এখান থেকে পড়বে, দেখো এই পর্যন্ত। তারপরে দেখো 4-এর 2, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি বোঝানো হয়েছে, তার ফল কি হয়েছিল। দেখো পেজ নাম্বার 35, 8.7, দেখো 21শে ফেব্রুয়ারির পুলিশের গুলিতে মৃত শহীদদের কথা এবং বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য মানুষের প্রতিবাদের কথা লিখে নিল ইতিহাস। সব বলতে এগুলোকে বোঝানো হয়েছে। ফলাফলটা এখান থেকে বলতে পারো, এই যে বাংলা ভাষায় যারা কথা বলে, গান গায়, সেই সব মানুষদের সহস্র পাখি বলা হয়। আর তার ফলাফল হিসাবে 1952 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে 5 জন যে তাজা তরুণের প্রাণ ঝরে পড়ে ঢাকার রাজপথে, কেঁপে ওঠে মাঠ। ফলাফল দেখো, কেঁপে ওঠে মাঠ, ঘাট, বাট, হাট, বন, মন, সমস্ত দেশ জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। গণ আন্দোলন তুঙ্গে হয়ে ওঠে। এই গণ আন্দোলনকে এই কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তার মানে এই ঘটনাটা ঘটে, এর ফলাফল এটাই হবে। তারপরে দেখো 5-এর 1, পানুয়াকে, তার সম্পর্কে তার দিদি ও মাস্টারমশাইয়ের ধারণা কী ছিল। দেখো পানুয়া হলো তোতাদের বাড়ির আয়ার ছোট ভাই। আচ্ছা, তার সম্পর্কে তার দিদির ও মাস্টারমশাইয়ের ধারণা কী ছিল। পেজ নাম্বার 218, 3 নাম্বার কোশ্চেন, দেখো এখান থেকে পড়বে। তারপরে দেখো 5-এর 2, কেন পালিয়ে গেল। কে পালিয়ে গেল, মাকু পালিয়ে গেল। কেন পালিয়ে গিয়েছিল। আচ্ছা এখানে দেখো একটু ঠিক করে নাও, কেন পালিয়ে গেল, কে কেন পালিয়ে গিয়েছিল। এখানে হবে ঘড়িওয়ালা পালিয়ে গিয়েছিল। কেন পালিয়ে গিয়েছিল। দেখো মাকু নানা রকম কাজ করতে পারলেও কাঁদতে পারতো না একেবারে, কারণ ঘড়িওয়ালা তার শরীরে কাদার কল বসায়নি। আর এদিকে পরীদের রানীকে দেখে মাকু তাকে বিয়ে করতে যায়, অথচ সে কাঁদতে পারে না বলে পরীদের রানীর সঙ্গে তার বিয়ে দেওয়া সম্ভব নয় বলে জাদুকর জানায়। মাকু তাই ঘড়িওয়ালার কাছে বায়না করে যে তাকে কাদার কল বানিয়ে দিতে হবে, কিন্তু মাকুকে বানাতে গিয়ে ঘড়িওয়ালার সব বিদ্যা ফুরিয়ে গেছে। তাই মাকুর জন্য কাদার কল বানানো তার পক্ষে সম্ভব নয় বলেই সে মাকুর কাছ থেকে পালিয়ে বেড়ায়। অন্যদিকে মাকুর কাদার কল চাই, তাই সে ঘড়িওয়ালাকে খুঁজে চলে। তারপর দেখো 6-এর 1, রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। 259 পেজের 20 নাম্বার কোশ্চেন, দেখো রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে, এই পর্যন্ত পড়বে। তারপরে দেখো 6-এর 2, একটি মুন্ডমাল শব্দ এবং একটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও। দেখো মুন্ডমাল শব্দের উদাহরণ এখান থেকে পেয়ে যাবে। দেখো IPL, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, কাকে বলে এখান থেকে পড়ে নেবে। আর খণ্ডিত শব্দ দেখো এখানেই আছে, এই যে 35 নাম্বার, দেখো মাইক্রোফোন থেকে মাইক, টেলিফোন থেকে ফোন। তারপর দেখো 6-এর 3, তৎসম তদ্ভব কতটির অর্থ কী। দেখ তৎসম শব্দটির অর্থ এখান থেকে পেয়ে যাবি। দেখ তৎসম শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তৎ যোগ সম। তৎ বলতে বোঝায় তার বা সংস্কৃত ভাষাকে, এবং সম বলতে সম শব্দের অর্থ হলো সমান বা অনুরূপ, অর্থাৎ সংস্কৃতের সমান। আর 15 নাম্বারে পেয়ে যাবি তদ্ভব শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তৎ যোগ ভব। তৎ বলতে বোঝায় সংস্কৃত এবং ভব বলতে বোঝায় জাত বা উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে জাত। তারপরে দেখো 6-এর 4, বাংলা ভাষা আগত দুটি বর্মী শব্দ লেখো, ঘুগনি আর লুঙ্গি।